হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো আজকে আমি একটা মেশিন ড্রয়িংয়ের টপিক নিয়ে আসলাম, যেটা হচ্ছে নাকেল জয়েন্ট বলা হয় ওকে। তো এই নাকেল জয়েন্ট অনেক জায়গায় ইউজ হয়, বিশেষ করে আমাদের রেলওয়ে সিস্টেমেও নাকেল জয়েন্ট প্রচুর ইউজ হয়। তো নাকেল জয়েন্ট আসলে জিনিসটা কি? আজকে নাকেল জয়েন্টের অ্যাসেম্বলি ড্রয়িংটা আমরা শিখবো, কিন্তু তার আগে আমাদের জানতে হবে নাকেল জয়েন্ট জিনিসটা কি আসলে। রেলের দুটো বগিকে কানেক্ট করতে গেলে আমরা নাকেল জয়েন্ট ইউজ করে থাকি। তো দেখো, নাকেল জয়েন্টের আমি একটা ছবি তোমাদের দেখাচ্ছি। এই জিনিসটাকে নাকেল জয়েন্ট বলা হয়। এই জিনিসটাকে আমাদের বলা হয় নাকেল জয়েন্ট। এইখানে নাকেল জয়েন্টের বেসিক্যালি 4টে পার্ট থাকে। এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ড্রয়িং 3D ভিউ দেওয়া রয়েছে, যেখানে এখানে একটা পার্ট, মানে যেটা হচ্ছে আমাদের ব্রাউন কালারের পার্ট, এটা একটা পার্ট আছে। গ্রিন কালারের একটা পার্ট রয়েছে, আর এখানটা দেখো ব্লু কালারের একটা পার্ট রয়েছে, পিঙ্ক কালারের একটা পার্ট রয়েছে, আর একটা দেখো একটা স্কাই কালারের একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এখানে এই 4খানা পার্ট রয়েছে। এটাকে নাকেল জয়েন্ট বলা হয়, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, নাকেল জয়েন্ট। তো এটা হচ্ছে নাকেল জয়েন্টের ধরো তোমাদের অ্যাসেম্বলি ড্রয়িং। এবার যদি ধরো এটাকে আমি পার্ট ওয়াইজ দেখাই, তাহলে পার্ট ড্রয়িংটা হচ্ছে এইটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পার্ট ড্রয়িং নাকেল জয়েন্টের। ঠিক আছে, পার্ট ড্রয়িং এগুলো কি কি পার্ট ড্রয়িং আছে দেখো, লেখা আছে পার্ট অফ এ নাকেল জয়েন্ট। এগুলো প্রতিটা পার্টগুলোকে আলাদা আলাদা করে আমাদের দেখানো হয়েছে। ঠিক আছে, যেমন ধরো এই যে পার্টটা, যেটা ব্রাউন কালারের ছিল, সেটা এখানে রয়েছে। এর নাম কি দেখো, আই এন্ড বলা হয়েছে। তারপর দেখো গ্রিন কালারের যে পার্টটা রয়েছে, সেই গ্রিন কালারের পার্টটা হচ্ছে এই পার্টটা, যেটাকে বলা হচ্ছে ফর্ক এন্ড। তারপরে দেখো এই যে ব্লু কালারের যে পার্টটা রয়েছে, ব্লু কালারের পার্টটা হচ্ছে, আমরা যে ব্লু কালারটা যা দেখতে পাচ্ছি এর উপরের অংশটা, কিন্তু এটা একটা পিনের মতো, সেটাকে নাকেল পিন বলা হয়, নাকেল পিন। তারপরে দেখো পিঙ্ক কালারের যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কি কলার। এটা পিঙ্ক কালার যেটা আছে সেটাকে কলার বলে। আর এইটা হচ্ছে দেখো স্কাই কালার যেটা আছে সেটা হচ্ছে কি ট্যাপার পিন। এই 4টে পার্ট নিয়ে আমাদের নাকেল জয়েন্ট জিনিসটা ক্রিয়েট হয়। ঠিক আছে, আজকে আমরা নাকেল জয়েন্টের অ্যাসেম্বলি ড্রয়িং সম্পর্কে জানবো, বা অ্যাসেম্বলি ড্রয়িং করব। ঠিক আছে, যেমন ধরো অ্যাসেম্বলি ড্রয়িংটা আমি যদি দেখাই, অ্যাসেম্বলি ড্রয়িং হচ্ছে এইটা। এর ডিজাইনটা আমরা আজকে জানবো, যে নাকেল জয়েন্টে অ্যাসেম্বলি ড্রয়িং কীভাবে করে না করে এ সম্পর্কে আমি জানবো। ঠিক আছে, এই যে এই ড্রয়িংটা সম্পর্কে আমরা আজকে জানবো, বা এই ড্রয়িংটা কীভাবে করতে হয় বা কীভাবে করা যায় এই সম্পর্কে আজকে আমরা টোটাল ডিটেলসটা জানবো। তাহলে সবাই বুঝতে পেরেছো নাকেল জয়েন্ট জিনিসটা কি? ঠিক আছে, তাহলে চলো ঝটপট শুরু করা যাক নাকেল জয়েন্টের। আজকে শুধু আমরা অ্যাসেম্বলি ড্রয়িংটা করব। দ্যাট মিনস হচ্ছে এই ডিজাইনটা করব, যার ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা আমরা করব। মানে এক কথায় আমরা এই ড্রয়িংটাকে, মানে সবকটা পার্ট যখন একসাথে জয়েন্ট অবস্থায় রয়েছে সেইটাকে আমরা ড্রয়িং করার চেষ্টা করব, সেটাকে অ্যাসেম্বলি ড্রয়িং বলা হয়। আর নেক্সট আরেকটা ভিডিও করব, সেখানে আমি পার্ট ড্রয়িংগুলো দেখাবো, তখন আমার ওই ড্রয়িংগুলো লাগবে কাজে। আপাতত আমি এগুলোই করব। ঠিক আছে, চলো ঝটপট শুরু করা যাক। তাহলে চলো শুরু করা যাক। তাহলে নাকেল জয়েন্টের আমরা আজকে অ্যাসেম্বলি ড্রয়িংটা করি। তো দেখো, নাকেল জয়েন্টে যখনই আমরা অ্যাসেম্বলি ড্রয়িং করছি, তখন কিছু জিনিস আমাদের জানতে হবে, যে এইটা তো দেখে আমাদের অ্যাসেম্বলি ড্রয়িংটা করছি, কিন্তু দেখো এখানে কোনো কিছুরই কিন্তু আমাদের ভ্যালুগুলো ডাইরেক্ট দেওয়া নেই। সবগুলো তুমি যদি লক্ষ্য করে দেখো, সব ডি আকারে দেওয়া রয়েছে। যেমন ধরো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ধরো 0.4D, 0.7D, এটা 1.5D, এটা 1.5D, এটা হচ্ছে কত, এখান থেকে একটুখানি হচ্ছে 1.2D। তো এরকমভাবে ডি এর মান দেওয়া রয়েছে। তো ডি এর মান মিনস হচ্ছে নাকেল জয়েন্ট ছোট বা বড় তো হতেই পারে আমাদের ইউজ অনুযায়ী। তো ডি বলতে আমি একটা ভ্যালু ধরে নেব। পরীক্ষার সময় এরকমভাবে নাকেল জয়েন্টে যদি অ্যাসেম্বলি ড্রয়িং দেওয়া থাকে পরীক্ষার সময়, তাহলে তোমাকে পার্ট ড্রয়িং করতে হবে। আর পার্ট ড্রয়িং দেওয়া থাকলে তোমাদের কি করতে হবে, অ্যাসেম্বলি ড্রয়িং করতে হবে। তো আগে আমি অ্যাসেম্বলি ড্রয়িং থেকে অ্যাসেম্বলি ড্রয়িং শেখাচ্ছি, তারপর অ্যাসেম্বলি ড্রয়িং থেকে কী করে পার্ট ড্রয়িং করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদের। তো এখানে ডি এর মান প্রথমে দেখতে হবে, যে ডি এর মান তুমি কি ধরছো, সেটা তোমাদের আগে ডিফাইন করে নিতে হবে, যে আমি ডি এর মানটা কি ধরছি। তো ডি এর মান যখনই আমি ধরছি, তাহলে আমি ডি এর মানটা লিখে দিই। তোমাদের ড্রয়িং শিটে যখনই করবে, আমি যেমন এটাকে খুব একটা ছোট জায়গার মধ্যে করছি, তাই ডি এর মান আলাদা ধরছি।
তোমরা ড্রয়িং শিটে করার সময় ডি এর মানটা চেঞ্জ করবে, করে কিন্তু করবে। ডি এর মান চেঞ্জ মানে ধরো আমি ডি এর মান ধরলাম, যেমন ধরো এই ড্রয়িংটা করার জন্য আমি ডি এর মান ধরছি হচ্ছে 20, তাহলে ডি 20 মিলিমিটার ধরে নিলাম আমি। এটা আমি ড্রয়িংটা করছি ডি 20 ধরে। তোমরা ইচ্ছা করে ডি 40 ধরতে পারো, 50 ধরতে পারো, 60 ধরতে পারতো, যেটা খুশি তোমাদের ডি এর মান সেটা তুমি ধরতে পারো। তো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে ডি এর মানটা তুমি যেটা ধরবে সে অনুযায়ী ড্রয়িংটা ছোট কি বড় এটা হবে। তাহলে ধরো এখানে ডি এর মান যদি 20 ধরি, তাহলে এখানে হচ্ছে ফাই হচ্ছে কত, ফাই মানে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার কত আছে, ডি লেখা আছে, এটা ডায়ামিটার কত হবে, এই জিনিসটা ডায়ামিটার কত, যেহেতু সার্কুলার অবজেক্ট তাই এই জিনিসটা কত ডায়ামিটার, ডায়ামিটার 20। তাহলে ডায়ামিটার 20 মানে এই টোটালটার ভ্যালু কত, এই টোটালটার ভ্যালু হচ্ছে 20। তুমি যদি এটা ডি এর মান 40 ধরতে তাহলে এটার মান কত হতো, 40 হয়ে যেত। ঠিক আছে, তাহলে চলো ঝটপট শুরু করা যাক। তাহলে ড্রয়িংটা এটাকে দেখে আমি এটা করব, সব ডি এর মান নিয়ে আমি ড্রয়িংগুলো আস্তে 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 করতে করতে যাব। ঠিক আছে, তো চলো প্রথমে আমি কি করি, সেট স্কোয়ার দিয়ে আগে একটা সেন্টার লাইন ড্র করে রাখি, যে যেখান থেকে আমাদের ড্রয়িংটা শুরু হবে। এটা ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনে করা হচ্ছে, তার জন্য উপরে ফ্রন্ট ভিউ হচ্ছে, নিচে টপ ভিউ। দেখো এটা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে এদিকে সাইড ভিউ দেখাতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাইড ভিউ ডাইরেক্ট দেখানো যাবে না। ঠিক আছে, তুমি জাস্ট ফ্রন্ট ভিউ টপ ভিউ করলেই হবে, কোনো অসুবিধা নেই, সাইড ভিউ দেখানোর দরকার নেই। মেশিন ড্রয়িং তো সাইড ভিউ না দেখালেও চলবে। তো ধরো সেন্টার লাইনটা আমি ফার্স্ট টেনে নিই। সেন্টার লাইন হয়ে গেল। ঠিক আছে, এর ওপরে বেস করে মানে আমি সেন্টার লাইনটা টেনে নিয়েছি। এবার একটা ধার থেকে আমি করতে 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 যাব। ঠিক আছে, তো ধার থেকে করার আগে আমি বলবো সেন্টার লাইন যদি এটা টেনে যেতে, মাঝখান দিয়ে একটা সেন্টার লাইন টেনে রাখি। ঠিক আছে, সেটাও আমাদের তাহলে সুবিধা হয়ে যাবে ড্রয়িংটা করতে। তাহলে মাঝখান থেকে একটা সেন্টার লাইন আমি ড্র করে নিচ্ছি। তোমাদের সেন্টার লাইন ড্র করতে তোমরা জানো যে মেথডে হয় সেন্টার লাইন, স্টেট ডট, সেভাবে ড্রয়িংটা করা হচ্ছে। ঠিক আছে, সেন্টার লাইন হয়ে গেল। এবার আমি ধরো মাঝখান থেকে যে সেন্টার লাইন নিয়েছি, আমি মাঝখান থেকেও ড্রয়িংটা করতে পারি। ঠিক আছে, তাহলে ধরো আমি এই সেন্টার লাইনের রেসপেক্টে আমি এখান থেকে ধরো ড্রয়িংটা শুরু করছি। তো ড্রয়িংটার এইখান থেকে আছে হচ্ছে তোমার আই। ঠিক আছে, তো টোটাল জিনিসটা রয়েছে, দেখো লেন্থ আগে দেখে নিই কোথা থেকে কতটুকু লেন্থ আছে। আমি একদম যদি নিচে ধরি তাহলে এখানে আছে 4D লেন্থ আছে, তাহলে আমি সবগুলো মেজারমেন্ট করি আগে। 4D মানে ডি এর মানে কত আছে 20, তাহলে 4 × 20 করলে হচ্ছে কত 80। তাহলে আমি আগে প্রথমে 80 মেজারমেন্ট করে রাখবো একদিকে। প্রথমে মেজার করে নিয়েছি 80। তারপরে এই সেন্টার থেকে এদিকে কত আছে 5D, 5 × 20 মানে কত 100। তাহলে আমি এখান থেকে নেবো হচ্ছে 100 মিলিমিটার। ঠিক আছে, এবার কি করব, আমাকে লাইনগুলো ড্র করতে হবে। ধরো দুটো লাইন আমি ড্র করে নিই। আমি একেবারে নিচেরটাও ড্রয়িং করব, তার জন্য আমি একেবারে প্রজেকশন লাইন টেনে টেনে দেখাচ্ছি। প্রজেকশন লাইন তোমরা কিন্তু ইউজ করবে, প্রজেকশন লাইন করলে সুবিধা হবে তোমাদের। ধরো আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম হালকা করে। দুটো লাইন আমি ড্র করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি শুরু করতে পারি এখান থেকে, যেহেতু আমার সেন্টারে বোঝা গেল কোথা থেকে হবে। এবার আমি চলে আসবো এই জায়গাটায়, যেটা আছে আমাদের কত, আমাদের আছে হচ্ছে ডি এর মান। ঠিক আছে, কিন্তু ডি এর মান যদিও হয়, ডি এর মানের মানে কি, ডি মান হচ্ছে শুধু এইটুকুনি মান ডি, কিন্তু এর ওপরে অংশ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের কত আছে 1.2D। তাহলে 1.2 × 20 করলে কত আসে, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবে। ঠিক আছে, কারণ এটাতে ক্যালকুলেটর লাগবে।
তাহলে 1.2, ঠিক আছে, এটাকে যদি করো তুমি 1.2 ইন্টু হচ্ছে 20, তাহলে আসবে কত 24 মিলিমিটার। তাই 24 মিলিমিটার যদি হয় তাহলে আগে আমি প্রথমে 24 মিলিমিটার দু সাইডে টেনে নেবো। 24 মিলিমিটার, তাহলে 24 ডিভাইডেড বাই 2 মানে কত 12 করে। তাহলে 12 যাবে ওপরে, 12 যাবে নিচে দু সাইডে, ঠিক আছে, 12 উপরে 12 নিচে। তাহলে যেহেতু আমি টেনে নিয়েছি তাহলে আমি প্রজেকশন লাইনটা টেনে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে ড্রয়িংটা করার, ঠিক আছে, অ্যাসেম্বলি ড্রয়িং দুটোই আমি করতে পারবো। আচ্ছা তাহলে এক কাজ করি, আমি নিচের ড্রয়িংটা একসাথে শুরু করে দিই, তাহলে দুটো ড্রয়িংই একসাথে হতে হতে যাবে, তাহলে ইজি হবে জিনিসটা। ধর নিচের ড্রয়িংটা আমি এরকম জায়গা থেকে শুরু করছি, এরকম একটা জায়গা থেকে, তাহলে এখানে সেন্টার লাইনটা দিয়ে দিই। আচ্ছা এখানে 24 দিয়ে লাইন টেনেছি, 24 দিয়ে, এখানে লাইন টেনে দিচ্ছি প্রজেকশন লাইন, এখানে একটা প্রজেকশন লাইন টেনে দিচ্ছি, দুটো লাইন টেনে দিলাম। সেমভাবে 24 তো তোমার এখানেও রয়েছে 24, তাহলে এটাও আমি টেনে নিতে হবে, তাহলে এটাকে আমি টেনে নিচ্ছি 24, তাহলে 12 করে 12 ওপরে আর এখানেও 12 দু সাইডে, তাহলে এখানটাও আমি লাইনটা টেনে নিই, তাহলে দুটো ড্রয়িংই একসাথে হতে হতে যাবে। তোমরা এভাবে প্রজেকশন মেথডেই করবে ড্রয়িংটা, ঠিক আছে। যত প্রজেকশন মেথডে করবে তত তোমাদের ভুল কম হবে, নয়তো ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, ঠিক আছে। 24 হয়ে গেল। এবার 24 তো আমাদের হয়ে গেল, তার মানে আমাদের এইটুকুনি জিনিসটা আমি করে নিলাম, এটাও হয়ে গেল, এদিকে এটাও হয়ে গেল। এবার একটা ধার থেকে যদি আমি করতে থাকি তাহলে আমি এই পার্টটা পরে করব, এই সাইডে আমি এখান থেকে শুরু করি। তারপরে এখান থেকে আমি দেখি সেন্টারের আমাদের এতটুকু হয়ে গেল, তার মানে এইটুকুনি ভ্যালু লাগবে, একটু কত 0.7 আছে, আবার এটাও দেখো 0.7 আছে, তাহলে আমি সেন্টার লাইনের উপরে দু সাইডে কিন্তু 0.7 আমি নিতে পারি, নিয়ে আমি লাইনটা ড্র করতে পারি, বা আমি যেখানে এখান থেকেও 0.7 মাপটা নিতে পারি। তাহলে ধরো 0.7, তাহলে 0.7 ইন্টু হচ্ছে 20 করতে হবে, যেহেতু আমি ডি এর মান 20 নিয়েছি। 0.7 ইন্টু 20 যদি আমি করি তাহলে আসবে হচ্ছে কত 14, মানে 14, তাহলে 14 এখানে নিয়ে নিলাম, আবার নিচেও নিয়ে নেবো 14 দিয়ে আমি আবার একটা প্রজেকশন লাইন টেনে দেবো, তাহলে আমার এই পার্টটা তৈরি হয়ে যাবে। তো 14 লাইন আমি টেনে নিলাম। এবার দেখো 14 পর আছে 0.4D, এদিকেও আছে 0.4D, এটা হচ্ছে কলার বা ট্যাপার বলছি, মানে কটারের হচ্ছে যে পয়েন্টটা আছে সেটা। তাহলে এটা হচ্ছে কত 0.4D আছে, তাহলে 0.4 ইন্টু হচ্ছে 20 করলে 8 আসছে, তাহলে বোথ সাইডে কত হচ্ছে আমাদের 8, তাহলে এদিকে আবার 8 নেব, 8 সেমভাবে এদিকেও নেব কত 8, এদিকেও নেব কত 8, দিয়ে লাইনটাকে আবার ড্র করে দেবো। ঠিক আছে, এরকম করে সব লাইনগুলো আমি ড্র করে নিচ্ছি 8 করে। আচ্ছা এইবার এটুকুনি হয়ে গেল। এবার দেখো এর ওপরে আরেকটা অংশ রয়েছে, সেটা আমাদের কত সেটা আমি পরে দেখছি, সেটা হচ্ছে কটারটা কতটুকু বেরিয়ে রয়েছে সেটা দেখতে হবে। তো আমি বাদবাকি আঁকাটা শুরু করে দিই, ঠিক আছে। এবার দেখো, এবার এটুকুই তো কত আছে আমাদের 4.4D আছে, তার মানে আমার তো 80 টানাই রয়েছে এখানটায়। আবার এটা সেন্টার অব্দি, এবার সেন্টার থেকে এই কটার যেটা রয়েছে, এই পোর্শনটা যেটা রয়েছে, এই পোর্শনটা কিন্তু এতটুকু পর্যন্ত রয়েছে, এই পোর্শনটা মাঝের যে পোর্শনটা লম্বা লাইনটা, যদি তোমাদের আমি 3Dটা দেখাই, মাঝের পোর্শন অবজেক্টটা অব্দি রয়েছে জিনিসটা, তাহলে অতটুকু যদি টানতে হয় তাহলে আমাকে এখান থেকে এইটুকুনি ভ্যালু লাগবে, তাহলে এখান থেকে 80 আমার অলরেডি টানা রয়েছে, তাহলে আমাদের টানতে হবে কত
প্রথমে টানতে হবে আমাদের কত, এদিকে সেন্টার থেকে এদিকে হচ্ছে দেখো 1.2D আছে, তাহলে 1.2 ইন্টু 80 করলে কত আসে, 1.2 ইন্টু 80 আসে হচ্ছে, সরি 1.2 ইন্টু 20, 1.2 ইন্টু হচ্ছে 20 করলে আসে 24, তাহলে এখান থেকে হচ্ছে 24, তাহলে সেন্টার থেকে 24, তা 24 আমি একটা সেন্টার নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে যদি লাইনটা টেনে দিই তাহলে আমাদের এই পোর্শনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 24 যদি হয়ে যায় তাহলে এবার আমাকে জানতে হবে যে এইটুকুনি ডিস্টেন্স কত, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত, তাই না? এটা আমাদের জানতে হবে। তার আগে আমি 24 লাইনটা টেনে নিই, একটা একটা করে করি তাহলে সুবিধা হবে। হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকুনি আমাদের হয়ে এসছে। এবার হচ্ছে তার মানে তাহলে আমাদের এই পোর্শনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এই পোর্শনটা তৈরি হয়ে গেছে। কিন্তু এবার একটা জিনিস জানতে হবে যে এখানে তো এটা একটা হেক্সাগোনাল বোল্ট আকারে থাকে, তার জন্য হেক্সাগনকে যদি আমি এক সাইড দিয়ে দেখি তাহলে আমি তিনটে দেখতে পারবো, ওইদিকে তিনটে, এদিকে তিনটে দেখতে পারবো। তাহলে তো এখান থেকে টুনি ডিস্টেন্স কত আছে, 1.5D আছে, তাহলে 1.5Dটা আমি টেনে নিই। তাহলে 1.5D ইন্টু 20 করলে 1.5 ইন্টু 20 করলে আসে কত, 30। তাহলে এখানে হচ্ছে আমি 30টা টেনে নিই, প্রথমে পয়েন্টিং করে নেবো জাস্ট 30টা, 30 এদিকে 30 পয়েন্টিং করে নিলাম, এদিকেও আমি 30 পয়েন্টিং করে নিলাম। পয়সা লাইন আমি টেনে নিতে পারি, কোনো অসুবিধা নেই। 30 পয়েন্ট আমি টেনে নিয়েছি। এবার দেখো এই যে 30 আমি পয়েন্টে যে টেনে নিলাম, ঠিক আছে, এবার আমাকে হেক্সাগনের ক্ষেত্রে, আমাদের হেক্সাগোনাল বোল্টের ক্ষেত্রে হেক্সাগনটা ড্র করতে হবে, না হলে আমি তো ওখানটায় ডাইমেনশনই টানতে পারবো না। তাহলে আমাকে এক সাইডে একটা হেক্সাগন ড্র করতে হবে। হেক্সাগন ড্র করার পরই আমি কিন্তু ওইটাকে লাইনটাকে কাটতে পারবো, তাই না? তো চলো একটা হেক্সাগন আগে আমাকে আঁকতে হবে। ঠিক আছে, এখানে একটা সার্কেল নিয়ে আমি একটা হেক্সাগন ড্র করবো। তো চলো শুরু করা যাক একটা হেক্সাগন। তো আমি একটা কাজ করি, আমি এখানে এর মাপ নিয়ে একটা স্কোয়ার ড্র করি, মানে আমি এই আঁকাটা আঁকার কথা বলছি। এই আঁকাটা যদি আমি না আঁকি তাহলে আমি এখান থেকে প্রজেকশন লাইন টেনে এই হেক্সাগনের বোল্টে হেক্সাগনটা আঁকতে পারবো না। হেক্সাগন আঁকতে গেলে আমাকে আগে সার্কেলটা ড্র করতে হবে, তাই না? তাহলে ধরো আমি লাইনটাকে বাড়িয়ে দিই, দিয়ে এখানে একটা হেক্সাগন আঁকার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এটা তো হচ্ছে 24 আছে, তাহলে 24 যদি হয় তাহলে আমি হেক্সাগনটা করি। এবার এখান থেকে 24 মাপটা নিতে হবে, দেখে নি 24 মাপটা কোথায় হচ্ছে। মাপটা এখানে হচ্ছে, তাহলে এখানে আমি স্কেলটা ধরে একটা স্কোয়ার করে নিই। ঠিক আছে, 24 যদি এখানে হয় তাহলে এর একটা সেন্টার লাইন দরকার আমাদের। তা 24 ডিভাইড বাই 2 করলে আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে 12। তা 12 দিয়ে একটা সেন্টার লাইন যাবে, তা 12 দিয়ে আমি একটা সেন্টার লাইন ফার্স্ট আমাকে ড্র করতে হবে, সেন্টার লাইন। ঠিক আছে, এবার এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই সেন্টার লাইনটাকে, তাহলে আমি সেন্টার পয়েন্টটা পেয়ে যাব। এবার কি করতে হবে, আমাদের এখানটায় কিন্তু একটা সার্কেল করতে হবে, 24 একটা সার্কেল করতে হবে।
একটা সার্কেল আমি করে দিলাম, তাহলে আমার হেক্সাগনটা আঁকার সুবিধা হবে। সার্কেল করতে গেলে হেক্সাগনটা আঁকতে হবে। তো এখানে এবার আমি সার্কেলটা করে দিলাম, এবার আমি হেক্সাগনটা ড্র করতে পারবো। হেক্সাগনটা একটা সার্কেলকে বেস করে হবে, কারণ আমি জানি হেক্সাগন তোমরা আগেও করেছো নাট বল্ট করার জন্য 30 ডিগ্রি আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে হয় জিনিসটা। তো প্রথমে আমায় কি করতে হবে, এদিকে একটা লাইন টানবো, এদিকে একটা লাইন, তারপর এখান থেকে হয়ে গেল এবার 30 ডিগ্রি করে বোথ সাইডে টানলেই হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। চারটে আছে, হেক্সাগন না, এটা অক্টাগনাল আছে, মানে 1 2 3 4 5 6 7 8 অক্টাগোনাল বোল্ট আছে, হেক্সাগন না, অক্টাগোনাল বোল্ট আছে একটা। ঠিক আছে, তাহলে অক্টাগোনাল বোল্টের জন্য 45টা লাগতে হবে। তাহলে আমি প্রথমে সেট স্কোয়ার দিয়ে অবজেক্ট থেকে আলাদা করে নিই। অবজেক্ট থেকে আলাদা করে বা 45টাকে যদি আমি উপরে ধরি, ধরলে দেখো আমি এখানটায় যেখানে টাচ হচ্ছে, টাচিং পয়েন্ট, অবজেক্টের টাচিং পয়েন্ট, এই একটা, এই একটা হয়ে গেল। সেম ভাবে এদিকেও হবে, এই একটা, আবার হচ্ছে এই একটা। ঠিক আছে, এবার যদি সবগুলোকে আমি কানেক্ট করে যদি ডার্ক করি, তাহলে তোমরা আগে হেক্সাগনটা দেখতে পারবে। ওই হেক্সাগন থেকে প্রজেকশন লাইন দিয়ে ওইখানে কাজটা করতে হবে আমাদের। তাহলে ওই ডার্ক করে দিই আমি, ধরো এই একটা এন্ড, এই অক্টাগোনাল বোল্ট। এবার দেখো এখান থেকে যদি আমি প্রজেকশন লাইন টানি, তাহলে আমি কিন্তু এই 3টে ধাপই পাবো। ঠিক আছে, দেখি প্রজেকশন লাইন টানলে, ধরবো একদম চলে যাবো হচ্ছে উপরেতে, লাইনটা টানাই রয়েছে, জাস্ট আমাকে এই এজ যেখান থেকে হচ্ছে সেই এজটা দিয়ে আমার টানতে হবে। একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত টেনে নিলাম আমি, আবার সেমভাবে এখান থেকেও টানবো। তাহলে দেখো আমি কিন্তু বোল্টেরটা পেয়ে যাব, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকবে না বেঁকবে। ঠিক আছে, এবার কি এইটা কতটা বেঁকবে সেটা ম্যাটার করে না। ঠিক আছে, তো যতটা ইচ্ছা তোমরা বেঁকাতে পারো, তুমি ইচ্ছা করলে মাস্টারের কার্ভ ইউজ করে বা ফ্রেঞ্চ কার্ভ ইউজ করে জিনিসটাকে বেঁকাতে পারো, যে কতটুকু লাইনটা আসবে। তারপরে তো ডার্ক হবে জিনিসটা। তুমি যদি মনে করো যে এটা দিয়ে বেঁকাবে, তাও করতে পারো, জাস্ট জিনিসটা রাউন্ড হবে শেপটা দেখতে। হ্যাঁ, এরকম রাউন্ড, সেমভাবে উপরেও এরকম রাউন্ড আসবে। এরকম রাউন্ড হবে। ঠিক আছে, রাউন্ড করে এটাকে ডার্ক করে দিলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে ধরো আমি যদি ডার্ক করি এবার, তাহলে ডার্কটা ধরো আমি করে দিচ্ছি, শুধু এইটুকুনি পোর্শনটাকে ডার্ক করলেই হবে আপাতত। এটা এখানে হচ্ছে, এদিকে থাকবে হচ্ছে এটা। ঠিক আছে, ঠিক আছে, এটা ডার্ক হয়ে গেল। এবার মাঝেরটাও আমি ডার্ক করতে পারি। এটাকেও আমি ডার্ক করব। এবার এই যে রাউন্ডগুলো যেটা আছে, সেই রাউন্ডগুলোকে আমি ডার্ক করে দেবো। ঠিক আছে, রাউন্ডগুলোকে আমি এটা দিয়ে করেছি, তো এটাকে আমি ইচ্ছা করলে এটা দিয়ে ডার্ক করে দিতে পারি। মাস্টার কার্ভ ইউজ করতে পারো, আঁকাটা ভালো হবে তাহলে। ঠিক আছে, এবার দেখো এই মাঝে তো এটা একটা বোল্ট, তার জন্য এই মাথাটা একটা হালকা রাউন্ড হবে, এই মাথাটাও হালকা রাউন্ড হবে। তুমি এটা দিয়ে যেটা দিয়ে করেছো সেটা দিয়েও করতে পারো, বা অন্য একটা জিনিস দিয়েও, সার্কেল দিয়েও এই মাথাটাকে একটু রাউন্ড করে দেবে হালকা। ঠিক আছে, এই মাথাটাও রাউন্ড হবে,
এই মাথাটাও রাউন্ড হবে। ঠিক আছে, এবার এই দুটো মাথা নিয়ে কি হবে, আরেকটা রাউন্ড ক্রিয়েট হবে এরকম একটা। ঠিক আছে, এইভাবে জিনিসটা হবে। এবার দেখো এটা যে আমি করলাম, ঠিক আছে, এবার এদিকে একটা অংশ রয়েছে, সেই মাথাটা আছে, সেই মাথাটাকে আমি করব। এটার একটা ব্যাপার আছে, এটা তো একটা শ্যাফট, মানে কন্টিনিউয়াস শ্যাফট। শ্যাফটটা যত খুশি তুমি বড় করতে পারো, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এদিকে যতটা বড় করছো এদিকেও ততটাই বড় করতে হবে। তুমি এদিকে বেশি এদিকে কম করলে হবে না। তাহলে আমি ধরো এদিকে 20 নিচ্ছি মাপটা, আর এটার ডায়ামিটার দেখো বলে দিয়েছে কিন্তু 10, মানে ডি বলে দিয়েছে, ডি আমি কত 20 নিয়েছি। তাহলে আমাকে বোথ সাইডে আমি আগে মেজারমেন্ট করে নিতে হবে, বোথ সাইডে 10 করে। ঠিক আছে, তো তাহলে আমি এখান থেকে ধরো এদিকেও আমি নিয়ে নিচ্ছি 10 মিলিমিটার, এদিকে হচ্ছে আমি 10 মিলিমিটার বোথ সাইডে। ঠিক আছে, তো এবার কি এখান থেকে আমাকে দুটো লাইন ড্র করতে হবে। সেমভাবে আমি এদিকেও লাইনটা টেনে রাখি, তাহলে ওই দিকটা করার সুবিধা হবে। এদিকে করা, ঠিক আছে। এবার এটার মান নেব হচ্ছে আমি 20, ঠিক আছে, লম্বাটা 20। এটা কোনো মাপ দেওয়া থাকবে না, তোমার যেটা খুশি নিতে পারো। আমি 20 নিচ্ছি, মানে তোমরা 10ও নিতে পারো, 15ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ধরো এখানে আমি 20 একটা পয়েন্ট করে নিই, ঠিক আছে। তা 20 পয়েন্ট, এদিকে একটা 20 পয়েন্ট করে নিচ্ছি, দুটোকে আমি জাস্ট কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার আছে, যেহেতু এটা শ্যাফট, তাই এটার একদিক শ্যাপের যে সিম্বল হয়, আমি দেখবো একটা সিম্বলের পিডিএফ, তোমাদের পিডিএফ বলছি, ইউটিউব ভিডিও আপলোড করেছি যে কিরকম টাইপের কোন অবজেক্টের কি কি সিম্বল হয়। তোমরা ওটা যদি দেখো ভালো করে, তোমরা দেখতে পারবে যে শ্যাফটের একটা সিম্বল হয়। ঠিক আছে, সেই সিম্বলটা আমরা ড্র করবো। ঠিক আছে, তাহলে শ্যাফটের ধরো এইখানে যদি একটা শ্যাফটের ড্র করি সিম্বল, তাহলে এরকম টাইপের সিম্বল হবে। তোমরা একটু দেখে নাও। জায়গাটা রাউন্ড হবে, সেম ভাবে নিচেরটা বোথ সাইডই রাউন্ড হবে, এইদিকেও একটা হবে আর এইদিকেও একটা হবে। ঠিক আছে, এরকম টাইপের সিম্বল ক্রিয়েট হবে। ঠিক আছে, এবার এটাকে জাস্ট আমি ডার্ক করে দেবো, এটাকেও আমি ডার্ক করে দেবো। আর এর মাঝে যেটা হবে সেটা হ্যাচিং লাইন হবে। হ্যাচিং লাইন তোমরা জানো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। আর কি হয় আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে ধরো একটা স্কেলকে তুমি ধরে নেবে, আর প্রতিটার সাথে প্রতিটা ডিস্টেন্স কত হবে, 1.5 থেকে 2 মিলিমিটার পর্যন্ত ডিস্টেন্স নিতে হবে প্রতিটা। তাহলে এটা একটা হলো, এইটা এরকম করে হ্যাচিং লাইন করে দেবে, যেন প্রতিটা লাইনের সাথে প্রতিটা লাইনের ডিস্টেন্স সেম থাকে। এটা তোমাদের দেখে নিতে হবে। এইভাবে হ্যাচিং লাইন করে দেবে অবশ্যই। এটা হচ্ছে সিম্বল অফ শ্যাফট, এটা কন্টিনিউয়াস শ্যাফট আছে। ঠিক আছে, তাহলে এইটুকুনি করতে হবে। এইবার যেটা কাজ সেটা হচ্ছে পার্ট পার্ট করে করব। এবার দেখো এখান দিয়ে একটা শ্যাফট রয়েছে যেটা হচ্ছে কলারের, সেটা কত হচ্ছে ডি এর মান, সেম ডি এর মানই রয়েছে। তাহলে আমি স্কেল দিয়ে এটা ডি এর মানটা মেপে নিই। ডি কত আছে আমাদের 20, তার মানে এদিকে যাবে 10, এদিকে যাবে 10। তাহলে এই পয়েন্ট থেকে এদিকে যাবে হচ্ছে 10 মিলিমিটার। আমি মাপটা নিয়ে নিলাম। আবার এখান থেকে কলারের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা কত আছে 1.5t। তাহলে 1.5 ইন্টু 20 করলে হচ্ছে 30 আসবে। তো 30 করা মানে হচ্ছে কত, 30 মানে হচ্ছে বোথ সাইডে 15 করে। তাহলে আমি ধরো এই সেন্টারের সাথেই আমি 15 মাপটা মেপে নিই। 15 দুটো দিয়ে আমি কি দুটো লাইন ড্র করে রেখে দিই, তাহলে আমার পার্ট টু পার্ট জিনিসটা ক্রিয়েট হতে হতে যাবে আর কি। ঠিক আছে,
তাহলে এখানে ধরবো অবজেক্টের এখান থেকে আমি একটা লাইন ড্র করে নেবো, সেমভাবে এখান থেকেও আরেকটা লাইন ড্র করে নেবো। এবার এইটা এ তো আমি এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 30, মানে এখানে 15 নিয়েছি 15, আর এখান থেকে এইটুকুনি আবার ডিস্টেন্স রয়েছে, সেটা ডিস্টেন্স কত হবে দেখো, এইটা এর সাথে কিন্তু সেম, এটা সেম, তাহলে এটার মধ্যে ডায়ামিটার দেখো 2D আছে, 2D মানে কত হচ্ছে 40, তাহলে 40, এটা তো ডায়ামিটার 40 আছে, রেডিয়াস কত হবে 20 হবে, তাহলে ওইখান থেকে আরেকটা লাইন নিতে হবে, পয়েন্ট নিতে হবে, সেটা হচ্ছে 20 পয়েন্ট, এই যে এখানে 20 পয়েন্ট, তাহলে এবার ওখান থেকে লাইনটা টানা যাবে। ঠিক আছে, পয়েন্টটা আমি টেনে নিলাম। এবার দেখো আমাদের মোটামুটি এটা হয়ে এসছে। ঠিক আছে, এবার আমি কিছু ডার্কের কাজ করব। ঠিক আছে, সেকশনাল ভিউজের জন্য এখানে হ্যাচিং লাইন করেছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি শুরু করে দিই ডার্কের কিছু কাজ করা, যে কতটুকু পর্যন্ত ডার্ক হবে। তাহলে এই পয়েন্ট থেকে এইটা হচ্ছে আমি এতটুকু পর্যন্ত আমাদের ডার্ক হবে। ঠিক আছে, ডার্ক হয়ে গেল এটা আমাদের। ঠিক আছে, এইবার হচ্ছে এইখানে আমি এটা ডার্ক হবে, তো এটা আমি করে নিই। ঠিক আছে, তো এটা ডার্ক বলতে কত 20 ডার্কটা হবে, তাহলে 20 লাইনটাও ডার্ক হবে, এই ডার্কটা আমি করে রাখি। আচ্ছা, এটাকেও ডার্ক করতে হবে, তো এটাকে আমি শুধু একটাই করার চেষ্টা করি, তারপরে আমি অন্যগুলো করব। আগে আমি সিঙ্গেল আই বোল্টটাই করি, তারপরে ডবল আই বোল্টের দিকে হাত দেবো। সিঙ্গেল আই বোল্টার হলো এটুকুনি জায়গা, যেহেতু সেকশনালের জন্য কাটা, তার জন্য আমি ওটাকে আর করিনি। ঠিক আছে, সিঙ্গেল আই এন্ড হয়ে গেলে এবার ডবল আই এন্ডটা ধরো আমি এখান থেকে শুরু করছি। তো ডবল আই এন্ডের জন্য দুটো আমার পার্ট রয়েছে, তাহলে এই দুটো আমাদের ডার্ক হবে, এটুকুনি আমি বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে এটুকুনি হচ্ছে ডার্ক করে দেবো, এটাকেও ডার্ক করে দেবো। ঠিক আছে, এই এন্ডটাই সোজাসুজি আসবে অনেকটা জায়গা পর্যন্ত, সেটা হচ্ছে কতটা জায়গা পর্যন্ত আসবে সেটা আমরা একটু দেখি। দেখো, এইটা আমাদের কত আছে 15 আছে, তাই তো, তার মানে এদিকেও আছে তোমাদের হচ্ছে 15 করে, তাহলে এদিকের 15 মাপটাও নিয়ে নিতে হবে আমাদের। মানে এখান থেকে এটা 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 যদি তোমরা 30 হয়, তাহলে একদিকে 15 নিয়েছি, একদিকে তাহলে 15 নিতে হবে, তাহলে এদিকেও ধরো আমি 15 মাপটা মেপে নিলাম। ঠিক আছে, এদিকে একটা 15 মাপটা আমি দাগটা টেনে নেবো। আর এইটা কতটুকু পর্যন্ত আসবে, এনটাতে এতটুকু পর্যন্ত আসবে। ঠিক আছে, সেটা তো আমি করে রেখেছি। এবার তোমাকে এই বোল্টের এন্ডটাও আমাদের কিন্তু এতদূর পর্যন্তই আনতে হবে, যেটা 20 আছে। তাহলে দুটো লাইনকে আমি আগে টাচ করিয়ে রাখবো, তারপর ওখান থেকে জিনিসটা রাউন্ড হয়ে জিনিসটা বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে করি, চলো। যেটার সাথে প্যারালাল করে নিলাম, অবজেক্টের ধরে নিলাম, প্রথমে 15 দিয়ে একটা লাইন ড্র করে নিই, তারপরে হচ্ছে একদম এখান থেকে লাইনটা, তাহলে আই বোল্টটা এখান থেকে সে এতদূর পর্যন্ত স্ট্রেট হবে, তারপর রাউন্ড হয়ে জিনিসটা যাবে, তাই তো। তা রাউন্ডের পরে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাতে অসুবিধার কিছু নেই, কারণ দেখো এখানে কম্পাসের দুটো ব্যাপার রয়েছে। কিরকম কম্পাসের ব্যাপার রয়েছে, তাহলে আমি কম্পাসটা একটু সেট করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এর মধ্যে কতটা গ্যাপ রয়েছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, যে আমাদের আই বোল্টের পরে কতটা গ্যাপ রেখে আমাদের সার্কেলগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এইটুকুনি যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা আমাদের রেডিয়াস ওয়াইজ মাপা হয় জিনিসটাকে। ঠিক আছে, তো এখান থেকে সবসময় তোমরা মনে রাখবে, এখানে হচ্ছে একটা 5 মিলিমিটারের একটা গ্যাপ রাখবে তোমরা, 5 মিলিমিটারের। যে 5 মিলিমিটারের গ্যাপ রাখার পরে জিনিসটাকে রাউন্ড করতে হবে। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে যে এখানে একটা 5 মিলিমিটার, মানে আমাদের সিঙ্গেল আই এন্ড হয়ে যাওয়ার পরে একটা 5 মিলিমিটার একটা গ্যাপ থাকবে।
এটা হচ্ছে 5 মিলিমিটারের গ্যাপ, ঠিক আছে। এবার 5 মিলিমিটারের গ্যাপ যদি থাকে তাহলে এর থেকে আমি কি দু সাইডে একটা আর্ক ক্রিয়েট করব। দেখে নিন, হ্যাঁ ঠিক আছে। এখান দিয়ে হালকা করে রাউন্ড করে দেবো, ঠিক আছে, হালকা করে রাউন্ড করে দিলাম। এবার আমি জাস্ট ডার্ক করে দেবো, এটাও ডার্ক করে দেবো, সেমভাবে এইদিকে এটাও ডার্ক করে দেবো, ঠিক আছে। এবার কি এখান থেকে আবার আরেকটা আর্ক করতে হবে, যার দেখো রেডিয়াস বলে দিয়েছে কত, রেডিয়াস বলে দিয়েছে আমাদের হচ্ছে এখানে বলে দিয়েছে কত রেডিয়াস। এই যে আর্কটা ক্রিয়েট হবে তার রেডিয়াস হচ্ছে 1.2D রেডিয়াস, রেডিয়াসই 1.2D আছে। আর এটার আর্কটা যেটা করেছো 0.6, 0.6 ইন্টু 20 করলে কত আসে, যেটা আসবে সেটা দিয়ে তুমি করে নিয়েছো। এবার হচ্ছে কি 1.2D দিয়ে একটা কি হবে না আর্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে 1.2 ইন্টু হচ্ছে 20 করলে কত আসে, 1.2 ইন্টু হচ্ছে 20 যদি আমি করি তাহলে আছে 24 একটা আর্ক আসবে, ঠিক আছে। তো তাহলে 24-এর মাপটা মেপে নিই আগে আমি এক জায়গায়, 24-এর মাপ। ধরো আমি সেন্টার থেকে এদিকে 24-এর মাপটা মেপে নিচ্ছি, 24, 20, 21, 22, 20, 24 এরকম একটা পজিশন, ঠিক আছে। তাহলে এই সেন্টার থেকে এখানেই ধরবো, কিন্তু আমি আপাতত এখান থেকে মাপটা মেপে নিচ্ছি 24-এর। এখান থেকে একটুখানি হচ্ছে 24 আসবে আমাদের, ঠিক আছে। তো এবার এটা এখানে সেন্টারে ধরবো, ধরে কি করবো একটা আর্ক ড্র করব, ঠিক আছে। আর্কটা আমি ড্র করব যে কোন জায়গায় গিয়ে আর্কটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এখান থেকে একটা আর্ক হবে, এটা এরকম একটা পজিশানে গিয়ে দাঁড়িয়ে যাবে, সম্পূর্ণ জায়গাটায় কিন্তু আর্কটা হবে না। আর্কটা শুধু জাস্ট এরকম একটা পজিশান থেকে এই লাইনটার আগে পর্যন্ত থেমে যাবে আর্কটা, এই যে এরকমভাবে আর্কটা এখানে থেমে যাবে। কারণ তারপরে এখান থেকে আবার কিন্তু জিনিসটা শ্যাফটে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আর্কটা এরকমভাবে ক্রিয়েট করতে হবে, সব এখানে ডাইমেনশন দিয়ে দেওয়া রয়েছে। এবার এই লাইনটাকে জাস্ট বাড়িয়ে দিই আমি, এই পার্টটা হয়ে গেল, ঠিক আছে। এবার ওপরে যে পার্টটা রয়েছে কটারের, সেটাও তো আমাদের টানাই রয়েছে, ঠিক আছে। তো সেন্টার থেকে তো আমাদের 15, এদিকেও 15 নিতে হবে, সেন্টার থেকে এদিকে 15 নিয়ে নিই আমি, সেন্টার থেকে এদিকে কর্নারের জন্য 15 নিতে হবে। টোটালটা 30 যদি হয় তাহলে 15 দিয়ে কাট করবে, তাহলে শেষ করবো সেটা টেনে নিই। ডিটো এই ড্রয়িংটা দেখে 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 তোমাদের এই যে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যদি 15 হয়, লাইনটা যদি টেনে রাখি আমি, তাহলে দেখো এখানে আমি কলারটাকে কিন্তু দেখাতে পারবো, এটা কলারটা, তাই না। তাহলে ধর আমি কলারটার মাপটা নিয়ে আমি একটা ডার্ক করে নিই, তাহলে এটা হবে হচ্ছে ডার্ক, একবারে বোথ সাইড করে দেবো, এদিকে ডার্ক করলাম, এদিকেও ডার্ক করতে হবে, আবার সেমভাবে
এদিকেও ডার্ক এদিকেও ডার্ক, দুদিকে ডার্ক হবে, এদিকেও ডার্ক এদিকেও ডার্ক। দিয়ে তোমাকে এটাকে তবে এটা ডার্ক করে দিতে হবে। ঠিক আছে, কলারটা আমাদের হয়ে গেল। এবার এইদিকে এসে বাড়তি নেই, কিন্তু ওপরের দিকে বাড়তি রয়েছে। কতটা ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 5 মিলিমিটার পর্যন্ত একটা ক্লিয়ারেন্স গ্যাপ দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তো 5 মিলিমিটারে আমি একটা গ্যাপ যদি উপরে দিয়ে দিই, 5 মিলিমিটার একটা অলরেডি টানা আছে, সেটা ওটা আমার পরে টানলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ওটা হচ্ছে 1.5D। তো তাহলে আগে আমি এই ট্যাপারটা করে নিই। এবার দেখো, এদিকে যেমন 30 টেনেছিলাম, তাহলে এদিকেরও মাপ নিয়ে আমাদের 30 টেনে নিতে হবে। ঠিক আছে, তো আমি একবারে এক কাজ করি, আমি কম্পাসে মাপটা নিয়ে রাখি, তাহলে বারবার আমাকে মাপটা নিতে হবে না। তা 30 মাপ নেওয়া আছে, তাহলে এখান থেকে এদিকে একটা পয়েন্টিং করে নিই 30-র, সেমভাবে এদিকে একটা পয়েন্ট করে নেবো 30-র। ঠিক আছে, দুটো পয়েন্ট করে নিলাম। তারপর এটা স্ট্রেট লাইন ড্র করবো। কিন্তু দেখো, স্ট্রেট লাইন ড্র করার সময় একদিক থেকে একটু খেয়াল রাখতে হবে, এইটাই এসে ডাইরেক্ট এখানে মিলবে, এখানে একটু কার্ভেচার ক্রিয়েট হবে। তো কার্ভেচার করার জন্য তোমরা মাস্টার কার্ভ দিয়েও কার্ভেচারটা করতে পারো। খুব ছোট্ট একটা কার্ভেচার আসবে, এরকম টাইপের একটা কার্ভেচার আসবে, এরকম রাউন্ড টাইপের জিনিসটা। মানে ওই জায়গাটা যদি তুমি কার্ভেচার না করো, তাহলে ওখানে একটা ময়লা জমার ব্যাপার থাকবে। তো এরকম একটা কার্ভেচার করে তারপরে এটাকে একদম স্ট্রেট এতদূর পর্যন্ত টান টেনে দেবে। এটা এতটুকু, এটাও এতটুকু। ঠিক আছে, এটা হয়ে গেল। আর 30 থেকে এখানে কি রাউন্ড হবে, সেমভাবে যেটা এটাকে এদিকে করেছো সেটা এদিকেই করতে হবে, সেমভাবে একই মাপ নিয়ে। ঠিক আছে, মাপের কোনো চেঞ্জ হবে না। তাহলে ধরো এই রাউন্ডটা নিচ্ছি আমি, এই হালকা রাউন্ড নিয়ে নিলাম, এদিকেও আমি রাউন্ড নিয়ে নিলাম। তার বোথ সাইডে কি করতে হবে আমাদেরকে, রাউন্ড নিয়ে নিলাম। ঠিক আছে, এইটুকু জায়গা আমাদের জানি যে আমরা এটা ডাউন করতে হবে কার্ভে চালানোর জন্য, ডাউন। এই দিকটা হচ্ছে আমাদের ডাউন করতে হবে, ডাউন। ঠিক আছে, মাঝখানটাও ডাউন করতে হবে, তো মাঝখানটা আমি ডাউন করে দেবো। ঠিক আছে, আর ওটা হচ্ছে স্ট্রেট লাইন হবে, এবার একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। ঠিক আছে, স্ট্রেট লাইন ড্র করার পরে আমাকে এই সিম্বলটা এদিকে করতে হবে। কিন্তু এই দুটো সিম্বলের মধ্যে একটু আলাদা ব্যাপার থাকবে, কি 20, এটা এর ওদিকে যেহেতু 20 নিয়েছে, তোমাকে এদিকেও 20 নিতে হবে মাপ। তাহলে এটা 20 নেওয়া আছে, এটাও হচ্ছে মোটামুটি 20 আছে। তাহলে দুটোকে আমি আগে স্ট্রেট লাইন ড্র করে নিই, স্ট্রেট লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, এবার একটু সিম্বলটা কেমন চেঞ্জ হবে, এদিকে যেমন এটার গোল্লা হয়েছে, এটার গোল্লাটা উপরের দিকে করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটার গোল্লা উপরের দিকে করতে হবে। তাহলে আমি নিচের দিকেরটা আগে করে নিই। ঠিক আছে, এখানটা আমরা হ্যাচিং লাইন করে দেবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেরকম হ্যাচিং লাইন হয় সেরকমই হ্যাচিং লাইন করবো আমি। আর এইটুকু জায়গায় কি করবো, আমি ডার্ক করে দেবো। এইটুকু জায়গা আমাদের ডার্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা করার সেটা
এটা হচ্ছে ট্যাপারের এই লাইনটাকে এক্সটেন্ড করে দিতে হবে, এই লাইনটাকে এক্সটেন্ড করতে হবে কিছুটা, সেমভাবে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিতে হবে যতটা করা যায়। এটা হালকা রাউন্ড হয়ে সাথে কানেক্টেড হবে, এটাও হালকা রাউন্ড হয়ে সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সেকশনাল ভিউজের জন্য এখান দিয়ে একটা ডার্ক লাইন করতে হবে। সেকশনাল ভিউজের জন্য, আচ্ছা। তারপরে এদিকগুলো হ্যাচিং করে দিলে হবে। এবার হ্যাচিংটা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত করতে হবে, তাই এটা এখান থেকে একটা দাগ টেনে নিয়ে গিয়ে আমি হ্যাচিং করে দেবো। আমরা জানি যে হ্যাচিং লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। এই দুটো হ্যাচিং লাইনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1.5 to 2 মিলিমিটার। হ্যাচিং এর ডাইরেকশন অপোজিট হয়, তার মানে এটার হ্যাচিং যদি এদিক হয়, অপরগুলো হ্যাচিংগুলো এদিক থেকে টানতে হবে। কেয়ারফুলি ভাবে করতে হবে যাতে কোনোভাবে বেঁকে না যায়। জিনিসটা যদি বেঁকে যায় তাহলে সমস্যা হবে। হ্যাচিং লাইন কমপ্লিট হয়ে গেল। সেন্টার লাইনটাকে এখানে এই জায়গাটায় সেন্টার লাইনটাকে একটু ডার্ক করে দিতে হবে, অবজেক্টের মধ্যে সেন্টার লাইনটাকে, অবজেক্টের মধ্যে সেন্টার লাইনটাকে ডার্ক করে দেওয়া হবে। আচ্ছা, এবার ওপরে যেটা আছে সেটা হচ্ছে 0.5 অবধি নিতে হবে, 0.5 মিলিমিটার। এটা হচ্ছে সেই মাঝের যে ব্যারেলটা রয়েছে তার ডিস্টেন্স, তার মানে এখান থেকে হচ্ছে 10 যদি হয় তাহলে এখান থেকেও 10ই হবে, সেন্টার পর্যন্ত ডিস্টেন্স 10ই হবে, তাই এখান থেকে 10 লাইনে টানতে হবে, স্ট্রেচ করে দিয়ে টানতে হবে। ওপরে উঠে যাবে হচ্ছে 5 মিলিমিটার, তো 5 মিলিমিটার ডিস্টেন্স অবধি ডার্ক করতে হবে। দিয়ে জাস্ট জিনিসটা স্ট্রেট লাইন করে দিলে আমাদের ফ্রন্ট ভিউ নাকেল জয়েন্টের কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা কমপ্লিট হয়ে গেল। ডাইমেনশন তো পরে আমি এখান থেকে দেখে এখানে দিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। এবার হচ্ছে আমাদের টপ ভিউ কাজ করতে হবে। তো টপ ভিউর ক্ষেত্রে বলে দিই, সবকটা আমাদের পয়েন্ট আনাই রয়েছে, শুধু প্রজেকশন লাইনগুলোকে যদি আমি বাড়িয়ে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখি প্রজেকশন লাইনগুলোকে কীভাবে বাড়ানো যায়। ধরো এই একটা প্রজেকশন লাইন রয়েছে, এটাকে সাথে স্কেলটাকে ধরো প্যারালাল করে নিলাম, স্কেলটাকে নিচে ধরবো,
যে অবজেক্টের এই জায়গাটা একটা হচ্ছে, তাহলে এখানে একটা প্রজেকশন লাইন টেনে নিই। প্রজেকশন লাইন টেনে নিলাম, দিয়ে এখান দিয়ে অলরেডি আমাদের সব লাইন টানাই রয়েছে, শুধু এক্সটেন্ড করে দেবো। একদিকে লাইন টানলেই হবে, কারণ আমি তো কম্পাস ইউজ করে এখানে সার্কেল করতে হবে, তো এটা একদিকে লাইনটা টানলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দিয়ে এই লাইনটা যাবে, এই লাইনটাকে এক্সটেন্ড করিয়ে দিই। আচ্ছা, এখান দিয়ে লাইনটা যাবে, লাইনটা যাবে, টেনে নিলাম। সব লাইনগুলো আমি টেনে নেব, এখান দিয়ে হচ্ছে এই লাইনটা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে প্রজেকশন লাইন টেনে 45 ডিগ্রি টেনে আমি এই লাইনটাকে এখান থেকে নিয়ে এরকমভাবে অ্যাড করতে পারি। ঠিক আছে, সেটা তো আমি জানি 45 টেনে, তাহলে আমি এই অ্যাঙ্গেলগুলো পেয়ে যাবো, লাইনগুলো। তাহলে ধরো এখান থেকে 45 আমি টেনে নিই, এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আমি যদি 45 টানি, তাহলে 40, 45 এই পয়েন্ট। তাহলে কি প্রজেকশন লাইন আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। নিয়ে নিলাম। এবার এখান থেকে প্রজেকশন লাইন নামবে, যে সোজা এই পর্যন্ত চলে আসবে। এক কাজ করি, এখান থেকে আমি না টেনে একটা সার্টেন ডিস্টেন্স থেকে টানি, তাহলে সুবিধা হবে। এটা এখান থেকে না টানলে আসবে না লাইনটা, এই দুটোর মিডিল পয়েন্ট থেকে টানি, তাহলে এখান থেকে এসে এটা এরকম জায়গায় মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই পয়েন্ট থেকে টানি, সব থেকে বেটার হবে। ওই পয়েন্ট থেকে যদি আমি টানি, তাহলে আমি ধরো এখান থেকে টানছি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। টেনে নিলাম। এবার এই লাইনটা যদি এখান থেকে আসে, তাহলে আমার স্ট্রেট ক্রিয়েট হবে। আমি ইচ্ছা করলে এই প্রসেসটা ইউজ করেও করতে পারি, বা দেখা গেলে এমনও হয় যে কতটা ডিস্টেন্সের ওপর দিয়ে রয়েছে সেটা দিয়ে করলেও হয়। যেমন এই লাইনটাকে এখান দিয়ে যেমন দিয়ে করা যাবে, তেমন ঠিক এটাকে কী করতে হয়, যতটা ডিস্টেন্স আছে ততটা ডিস্টেন্স উপরে যদি একটা পয়েন্ট নিয়ে আমি 45টা নিই, তাও হবে আমাদের, সেটাই বেটার হবে। ঠিক আছে, তো আমি একটু দেখে নিই এখান থেকে এটা ডিস্টেন্সটা কত আছে, তাহলে সেখান থেকে 45টা নিই, তাহলে আরও বেটার হবে। যেমন এখান থেকে এটা ডিস্টেন্সটা দেখে নিই কতটা আছে। ডিস্টেন্স এখান থেকে একটুখানি, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্সে যেরকম করে আমি এখান থেকে 45টা নিই, তাহলে জিনিসটা বেটার হবে। তাহলে আমি এখান থেকে 45 টেনে নিয়েছি, এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে দিই, ওই পয়েন্টে নিয়ে চলে যাই। অবজেক্টটা এখানে ধরবো, স্লাইড করে উপর নিয়ে যাব, এখান থেকে যদি টানি, তাহলে আমার জিনিসটা প্রপারলি আসবে। তাহলে আমি এই লাইনটাকে মুছে দিলাম, এটার দরকার নেই নিচেরটা। ঠিক আছে, এবার দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলে যাবে, তাই না? প্রজেকশন লাইনে এই পয়েন্টের সাথে এটা মিলিয়ে যাবে। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলে গেল। সাইডে ধরবো, এখানে চলে আসবো, দেখবো দেখো এই পয়েন্টের সাথেও কিন্তু এটা ম্যাচ করে গেছে। ঠিক আছে, এবার কি এখান থেকে দুটো লাইন নামবে আমার, জাস্ট
তাই তো। তো দুটো লাইন যদি নামে তাহলে আমি এখানে সেট স্কোয়ারটা ধরলাম, দিয়ে অবজেক্টটাকে নিচে নামিয়ে দেবো। এইখান থেকে একটা পয়েন্ট নামছে, আবার কোথা থেকে নামবে, এখান থেকে একটা পয়েন্ট নামবে, ওই জায়গাতে দুটো পয়েন্ট নামবে। এখান থেকে একটা লাইন চলে যাবে সোজা, এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিই ওইদিকে, তাহলে ওই দিকেও গিয়ে একই পয়েন্ট ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে ওইটাও ওই দিকে গিয়ে যতটাই পয়েন্ট ক্রিয়েট করে দেবে, তাহলে আমার দুটোই একবারে হয়ে যাবে। তাহলে এই লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম এদিকে, আবার এই লাইনটাকেও এক্সটেন্ড করে দেবো এদিকে। ঠিক আছে, তাহলে সেমভাবে এবার আমাকে সার্কেল ক্রিয়েট করতে হবে সেন্টার লাইনের উপর পয়েন্ট নিয়ে। তাহলে সেন্টার পয়েন্ট এটা, তাহলে আমাকে যখন সার্কেল ক্রিয়েট করতে হবে আমি কম্পাসটাকে সেট করে নিই। প্রথমে হচ্ছে এখান থেকে ছোটটার মাপ নিতে হবে, এই পয়েন্ট নিয়ে এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে। খুব সুন্দর করে কেয়ারফুলি করতে হবে যেন কোনোভাবে বেঁকে না যায়, যদি বেঁকে যায় তাহলে সমস্যার সৃষ্টি হবে। এখান থেকে আবার একটুখানি মাপ নিতে হবে, একটা সার্কেল করতে হবে। আবার এখান থেকে একটুখানি মাপ নিতে হবে, আরেকটা সার্কেল ক্রিয়েট করতে হবে। তিনখানা সার্কেল আছে, তিনখানা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এবার জাস্ট স্কেল দিয়ে পয়েন্টগুলো মাপ মেপে নিলেই হবে। যেমন ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত স্ট্রেট লাইন হবে, কিন্তু কিছুটা আগে এটাকে স্টপ করে দিতে হবে, কারণ ওই জায়গাটা রাউন্ড শেপ আসবে। অ্যাটলিস্ট 5 মিলিমিটার আগে পর্যন্ত স্টপ হয়ে যেতে হবে, কারণ ওখানে কার্ভেচার আসবে। এটাও স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে। আচ্ছা, এই লাইনটা এতটুকু পর্যন্ত এসে মিলবে, তারপরে জায়গাটা কার্ভেচার আসবে। এটা মাস্টার কার্ভ দিয়ে করলেও হয়, আবার ফ্রেঞ্চ কার্ভ ইউজ করে করলেও হয়। মোট কথা আমাদের রাউন্ড করা নেই কাজ। যদি ফ্রেঞ্চ মাস্টার কার্ভ না থাকে তাহলে ফ্রেঞ্চ কার্ভ দিয়েও করা যেতে পারে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করলেও অসুবিধা নেই কোনো। ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জায়গাগুলো রাউন্ড হবে। সার্কুলার সেকশন বোঝানোর জন্য যেমনভাবে উপরটা করেছিলাম সেমভাবে এটাও নিচেরটা করতে হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এই রাউন্ডটার জন্য এইটা অপশানটা ইউজ করব।
সাইডে 10 করে মাপ নিতে হবে, কারণ এখান থেকে শ্যাফট বেরোবে। এখানটা অবজেক্টটা ধরে এই পয়েন্ট থেকে এদিকে যাবে, আবার এই পয়েন্ট থেকে এইদিকে আসবে, দু সাইডে যেতে হবে। সেমভাবে ধরো এই পয়েন্ট থেকে এইদিকে আসবে, আবার এই পয়েন্ট থেকে ওইদিকে যাবে 10 মিলিমিটারের। এবার শ্যাফটের ক্ষেত্রে তো আমাদের এই সিম্বলটা করতে হবে এখানে, এই সিম্বলটা করতে হবে এখানটায়। তার জন্য মাস্টার কার্ভ দিয়ে বেটার হয়। যদি মাস্টার কার্ভ না থাকে তাহলে সেটা ফ্রেঞ্চ কার্ভ দিয়েও করা যেতে পারে, অসুবিধা নেই, দুটো কার্ভ দিয়েই হবে। এই জায়গাটা হ্যাচিং করে দিতে হবে। কারণ এটা শ্যাফট বোঝানোর জন্য হ্যাচিং করাটা, সেকশনাল ভিউজের জন্য। এই যে এইটুকু জায়গায় যে ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে, এখানে আমি মাস্টার কাপ দিয়ে রাউন্ড শেপ করে দেবো, একটু জিনিসটা একটু রাউন্ড শেপের হয়ে যাবে, যাতে ওই জায়গাটা কোনো ময়লা টয়লা না ধরে। যত এজ রাখা হবে তত কি হবে, ওর মধ্যে ময়েশ্চার পড়বে, ময়েশ্চারের প্রবলেম হবে। এটা হয়ে গেল। এবার ট্যাপার পিন করলে হয়ে যাবে আমাদের। দেখো ট্যাপার পিনের একটা বলে দেওয়া হয়েছে যে ট্যাপার পিনের ক্ষেত্রে যে ডায়ামিটারটা হয় ট্যাপারের, সেটা হচ্ছে এদিকে 3, এদিকে হচ্ছে 2 থাকে, ঠিক আছে। লম্বা মোটামুটি একই রকমই থাকে। তাহলে এদিকে নেব হচ্ছে 4 নিয়ে নেব, ওইদিকে নেব হচ্ছে 2। তাহলে এদিকে ধরো 4 মিলিমিটার, ওইদিকে নেব হচ্ছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার। এইটাকে কোনা করে ট্যাপার পিন কেন বলা হয়, জিনিসটা ট্যাপার আছে, একটা অ্যাঙ্গেলে থাকে জিনিসটা। আর ট্যাপার পিনটা ডটেড করে দিলে ভালো হয়, কারণ হচ্ছে এটা অবজেক্টের ওই দিকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না ডাইরেক্টলি, তাই এটা হচ্ছে ওইদিকে করা যায়। তো এটা হয়ে গেল আমাদের হচ্ছে ফ্রেঞ্চ কাপলিং, ঠিক আছে। ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশনে করানো হলো, কারণ হচ্ছে দেখো রেফারেন্স লাইন যদি আমি এটা ধরি, রেফারেন্স লাইনের উপরে ফ্রন্ট ভিউ করা হয়েছে, নিচে টপ ভিউ করা হয়েছে, আর এক সাইডে আমি কি সাইড ভিউটা দেখিয়েছি, হেক্সাগন বোল্টের সাইড ভিউটাকে আমাদের দেখানো হয়েছে। তো এটা হয়ে গেল কমপ্লিট। ডাইমেনশন আমি এখানে আলাদা করে দিলাম না, কারণ কি, কারণ হচ্ছে একটা এই যে ডাইমেনশনটা আমার এই ড্রয়িংয়েই রয়েছে সব কিছু, আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো, ছবিতে দেওয়া থাকবে, এটা তোমরা এটা দেখতে পারবে। তো যেহেতু এটাই রয়েছে, তো আমি এটার জন্য আলাদা করে আর এই ডাইমেনশনটা দিলাম না, এবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আজকের মতো এটুকুনি থাক, তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবা তত শিখতে পারবে, তত জানতে পারবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে। তো আজকের মতো এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।